সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সোহেল রানা, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান বিষয়ে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় নিয়ে। তো আমার বিগত ক্লাসে কাজ, ক্ষমতা, শক্তির কাজ অংশটা আলোচনা করেছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো। আজকে আমার আলোচনার বিষয় শক্তি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা নবম দশম শ্রেণীতে যারা আছো তারা পদার্থবিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তির শক্তি অংশটুকু নিয়ে আলোচনা করছি। তোমরা একটু বোঝার চেষ্টা করো। শক্তি, তো শক্তি আমরা কাজ কাকে বলে সেটা আলোচনা করেছিলাম। এখন শক্তি কাকে বলে? আসলে কাজ করার যে সামর্থ্য তাকে শক্তি বলে। যেমন মনে করো যে দুইজন ব্যক্তি একজন ব্যক্তি 10 কেজি উপরে উঠাতে পারে, আরেকজন ব্যক্তি 15 কেজি উপরে উঠাতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তি 15 কেজি উঠাতে পারে তার সামর্থ্যটা বেশি। এই সামর্থ্যটাই হচ্ছে শক্তি। তো এই শক্তি আসলে মানুষের হতে পারে, যে কোনো যন্ত্রের একটা শক্তি থাকে, কোনো একটা বস্তুর শক্তি থাকে। তো এই শক্তিটা মূলত যে শক্তির যেই প্রকারভেদ, মোটামুটি শক্তির 9টি রূপ রয়েছে। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, চুম্বক শক্তি, রাসায়নিক শক্তি, তারপরে নিউক্লিয়ার শক্তি। সর্বোপরি যে শক্তির সকল শক্তির মূল উৎস যেটা, সেটা সৌরশক্তি। তো এরকম শক্তির মোটামুটি 9টি রূপ রয়েছে। তো আজকে যে শক্তির 9টি রূপের মধ্যে যে শক্তির যে সবচেয়ে কমন রূপ যেটি, সেটি হচ্ছে যান্ত্রিক শক্তি। তো এই যান্ত্রিক শক্তি কি সেটা বুঝতে হলে, তো শক্তি কি আগেই বলেছি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো যন্ত্র, তার কাজ করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে তার শক্তি। এই তো এখন এই শক্তির যে 9টি রূপ রয়েছে, 9টি রূপের মধ্যে যে শক্তির যে শ্রেণীবিভাগ, শক্তিটাকে আমরা যে কমন যে শক্তিটা, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি মূলত দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে তোমার গতিশক্তি, আরেকটি হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি, বিভব শক্তি। আর যান্ত্রিক শক্তি কাকে বলে যদি বলা হয় যে যান্ত্রিক শক্তি কাকে বলে, যান্ত্রিক শক্তি হচ্ছে যে কোনো একটা বস্তুর অবস্থান, আকার এবং গতির জন্য যে শক্তি, গতির জন্য কাজ করার যে শক্তি, সামর্থ্য, সেটাই হচ্ছে তার যান্ত্রিক শক্তি। যেমন কোনো একটা বস্তু, একটা ছোট বস্তু, একটা তার অবস্থানের জন্য তার একটা ইন্টারনাল এনার্জি আছে, সেটা হচ্ছে তার যান্ত্রিক শক্তি। তার আকারের জন্য এবং তার গতিশীল অবস্থার জন্য যে শক্তিটা, সেটা হচ্ছে তার যান্ত্রিক শক্তি। তো এই যান্ত্রিক শক্তির দুই ধরনের, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি, বিভব শক্তি আবার কয়েক ধরনের হতে পারে। যেমন বিভব শক্তি হতে পারে হলো অভিকর্ষজ বিভব শক্তি, অভিকর্ষজ বিভব শক্তি, বিভব শক্তি। আরেকটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি, বিভব শক্তি। আরেকটি হচ্ছে বৈদ্যুতিক বা বৈদ্যুতিক ইলেকট্রিক বিভব শক্তি, বিভব শক্তি। এটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে অভিকর্ষজ বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি থাকবে। বৈদ্যুতিক বিভব শক্তিটা তোমাদের আওতায় এখনও দেয়নি তোমাদের পাঠ্য বইয়ে, তো এটা আমি আলোচনা করছি না। তো অভিকর্ষজ বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, গতিশক্তি, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এগুলোর কিছু গাণিতিক ফর্মুলা আছে, সেই গাণিতিক ফর্মুলাগুলো নিয়েও আমরা আলোচনা করব। প্রথমে আসো গতিশক্তি।
তো তোমরা প্রথমে শক্তির সংজ্ঞাটা শিখে ফেলবে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যান্ত্রিক শক্তি কাকে বলে সেটাও শিখে ফেলবে। যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থান, আকার এবং গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে তার যান্ত্রিক শক্তি, অথবা শক্তির সবচেয়ে কমন রূপ যেটা সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তির ক্লাসিফিকেশন হলো আবার অভিকর্ষজ বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, বৈদ্যুতিক বিভব শক্তি। তো এখন আমরা গতি শক্তি নিয়ে একটু আলাপ আলোচনা করি। গতি শক্তি, কাইনেটিক এনার্জি যেটাকে বলা হয় ইংরেজিতে গতিশক্তি। গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে তার গতিশক্তি। তো সংজ্ঞাটা হলো এমন যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, কোনো গতিশীল বস্তু গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। হ্যাঁ, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি, ই কে কাইনেটিক এনার্জি, অথবা এখানে তোমাদের বইয়ে নতুন বইটাতে টি দ্বারা প্রকাশ করেছে, টি দ্বারাও প্রকাশ করতে পারো, টি অথবা ই কে গতিশক্তি। তো এখন আমরা গতিশক্তির রাশিমালাটা নির্ণয় করব, গতিশক্তির রাশিমালা নির্ণয়, যেটা দিয়ে আমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। গতিশক্তির রাশিমালা নির্ণয়। তো মনে করো যে কোনো একটা বস্তু, মনে করো এই বস্তুটার উপর আমি এফ বল প্রয়োগ করায় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে এখানে আসলো মনে করো। এখন বস্তুটার স্টার্টিং ভেলোসিটিটা ইউ হচ্ছে, আদি বেগ হচ্ছে ইউ, এবং শেষ বেগটা হচ্ছে ভি। কি ভি। তো এই ক্ষেত্রে বস্তুর এই যে একটা বস্তু গতিপ্রাপ্ত হলো, ভি বেগ প্রাপ্ত হলো, এই ভি বেগ প্রাপ্তিতে কৃতকাজেই হলো বস্তুর গতিশক্তি। অর্থাৎ আমরা কি বলেছি, গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে। অর্থাৎ বস্তুটা স্থির ছিল, স্থির অবস্থা থেকে মনে করো একটা এফ বল প্রয়োগ করায় বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়েছে। এই ভি বেগ প্রাপ্তিতে কৃতকাজই হলো বস্তুর গতিশক্তির সমান। তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি হবে এই গতিশক্তি সমান ভি বেগ প্রাপ্তিতে কৃতকাজ, ভি বেগ প্রাপ্তিতে কৃতকাজ। তো আমরা তার আগে বলেছি কৃতকাজ হলো বল ইন্টু সরণ, ভি বেগ প্রাপ্তিতে কৃতকাজ হলো বল ইন্টু সরণ। তাহলে বল এফ আর সরণ হচ্ছে এস, দ্যাট মিন্স এফ এস। আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা জানি কোনো একটা বস্তুর এফ ইজিক্যাল টু এম এ, তার মানে এখানে এ হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তো এখানে আমরা বসাইতে পারি এফ ইজিক্যাল টু এম এ আর এখানে এস। তাহলে সুতরাং ইকে ইজিক্যাল টু গতিশক্তি যেহেতু ইকে এম এ এস, এটা একটা সমীকরণ দিলাম। আবার এই বস্তুটা কাছাকাছি না, এই বস্তুটা ইউ বেগ থেকে ভি বেগ প্রাপ্তিতে যে গতির সমীকরণ, সেই ক্ষেত্রে আমরা গতির সমীকরণের যে এস দূরত্ব অতিক্রম করার ফলে যে গতির যে সমীকরণ আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো যদি ইউটা স্টার্টিং ভেলোসিটিটা স্থির ধরলাম আমরা, তাহলে ইউ এর মান 0 স্কোয়ার প্লাস টু এ এস, দ্যাট মিন্স এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এস। সুতরাং এস ইজ ইকুয়াল টু কী আসতেছে, ভি স্কোয়ার বাই টু। তো এখন 1 নং থেকে আমরা পাই, সুতরাং 1 নং থেকে আমরা কি পাচ্ছি, ইকে ইজ ইকাল টু এম এ এস। তাহলে এম এ এস সমান ভি স্কোয়ার বাই টু, সুতরাং ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, ইকে ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে গতিশক্তির রাশিমালা, ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাহলে আমরা গতিশক্তি পেয়ে গেলাম ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এমটা হচ্ছে বস্তুর ভর আর বিটা হচ্ছে ওই যেই গতি যেই ব্যাগ প্রাপ্ত হলো সেই ব্যাগ, ভি ব্যাগ মানে শেষ ব্যাগ, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার। তো এটা হলো গতিশক্তির রাশিমালা। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে গতিশক্তিটা হচ্ছে ব্যাগের, যেমন কোনো হাফ, এটা একটা সংখ্যা, এটা কনস্ট্যান্ট ধ্রুবক, এম বস্তুর ভর স্থির, এটাও ধ্রুবক। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইকে ইজ ইকাল টু ধ্রুবক
ধ্রুবক ইন্টু ভি স্কোয়ার। সুতরাং ইকে এই ধ্রুবকটা উঠে দিলে আমরা ইকে ইজ প্রপোর্শনাল ভি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হবে, বেগ 3 গুণ হলে গতিশক্তি 9 গুণ হবে, এরকম। অর্থাৎ ইকে ইজ প্রপোর্শনাল ভি স্কোয়ার, গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তো আমরা এটা দিয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। কোনো একটা বস্তুর ভর এবং বেগ দেওয়া থাকলে তাহলে গতিশক্তির আমরা মান বের করতে পারবো। এই হচ্ছে তোমার গতিশক্তির রাশিমালা। তো এখন আসো, তো আমরা আগেই বলেছি যে যান্ত্রিক শক্তি দুই ধরনের, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। এখন বিভব শক্তি আবার কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি, আর একটা হচ্ছে বৈদ্যুতিক বিভব শক্তি। তো আমরা এখন অভিকর্ষজ বিভব শক্তির ক্ষেত্রে বিভব শক্তি, এই যে বিভব শক্তির যেই অংশটা, এক নাম্বার হলো অভিকর্ষজ, এই যে এখানে আছে এক নাম্বার অভিকর্ষজ বিভব শক্তি। তো এখন অভিকর্ষজ বিভব শক্তি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষ গ্র্যাভিটি বিভব শক্তি, সেটার ইয়েটা হচ্ছে যে ইপি পটেনশিয়াল এনার্জি। অভিকর্ষজ বিভব শক্তি কাকে বলে আসলে? অভিকর্ষজ বিভব শক্তি হচ্ছে যে কোনো একটা বস্তুকে, আর বিভব শক্তি কাকে বলে? স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় নিলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে তার বিভব শক্তি। স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় নিলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। এটা অভিকর্ষজ বিভব শক্তি। স্বাভাবিক অবস্থায় থেকে অন্য অবস্থায় নিলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হচ্ছে বিভব শক্তি। তো অভিকর্ষ বিভব শক্তিটা হচ্ছে কেমন, যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো একটি বস্তুকে উঠালে যত উচ্চতায় উঠালাম সেটা কাজ করার যে সামর্থ্য সেটা হচ্ছে তার অভিকর্ষ বিভব শক্তি। যেমন মনে করো এটা হচ্ছে ভূমি, এই যে এই বস্তুটা, এটা বস্তুর ভর এম ভরের বস্তুটা আমি এইচ উচ্চতায় উঠালাম, এখানে উঠালাম এইচ উচ্চতায় উঠালাম। তাহলে এই যে বস্তুটার নিচের দিকে যে ওজন ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু mg। এখন এই অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি এই পরিমাণ বল যদি উপরের দিকে কাজ করি, এই যে এই এফ পরিমাণ বল যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে বিপরীতমুখী যদি আমি এই বস্তুটা ভূমি থেকে এতটুকু উচ্চতায় উঠাই, তাহলে এই বস্তুটা কাজ করার যে সামর্থ্য অর্জন করবে সেটি হচ্ছে তার অভিকর্ষজ বিভব শক্তি। দ্যাট মিন্স অভিকর্ষজ বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু কৃতকাজ। মানে বস্তুটা ভূমি থেকে এইচ উচ্চতায় উঠানোর পর বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করলো সেই কৃতকাজ। তাহলে কৃতকাজ ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। তাহলে বল মানে এফ ইন্টু সরণ মানে এইচ। তো এই ক্ষেত্রে এফ অর্থাৎ আমরা বলছি কি এফ, এই ডাব্লিউ পরিমাণ, ডাব্লিউটা হচ্ছে বস্তুর নিচের দিকে, আর ওই পরিমাণ বল যদি উপরের দিকে কাজ করি সেটাই হচ্ছে তোমার অভিকর্ষজ বিভব শক্তি। তাহলে এফ ইজ ইকাল টু আমি এম জি দিয়ে দিই ইন্টু এইচ। দ্যাট মিন্স সুতরাং ইপি ইজ ইকাল টু এম জি এইচ। এটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তির রাশিমালা। অভিকর্ষজ বিভব শক্তির রাশিমালাটা হচ্ছে ইপি ইজ ইকাল টু এম জি এইচ। তাহলে এটা দিয়ে আমাদের কিছু অঙ্ক করতে হবে। যেমন এম হচ্ছে বস্তুর ভর, জিটা অভিকর্ষ ত্বরণ, যেটার মান হচ্ছে 9.806665 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা আমরা 9.8 দিতে পারি। আদর্শ মানটা হচ্ছে এত 9.80665 অথবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান। আর এইচ তো এখানেও দেখো বন্ধুরা, তোমরা একটু বুঝতে পারবে যে ইপি ইজ ইকাল টু এম জি এইচ। এম কিন্তু একটা স্থির, আর জিটাও তো 9.8, এটা পৃথিবীর পৃষ্ঠের জন্য, অথবা পৃথিবীর পৃষ্ঠের প্রায় কাছাকাছি 9.8ই, একটু ভেরিয়েশন হয়। তো এটা আমরা ধ্রুবক ধরতে পারি, এম ধ্রুবক, জি ধ্রুবক। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইপি ইজ ইকাল টু ধ্রুবক ইন্টু এইচ। দ্যাট মিন্স ইপি ইজ প্রপোর্শনাল এইচ। অর্থাৎ এইচ যত বাড়বে, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে, বস্তুটার পটেনশিয়াল এনার্জিটা তত বাড়বে।
অর্থাৎ ভূমির সাপেক্ষে বস্তুর পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বা অভিকর্ষজ বিভব শক্তি ততই বাড়বে। অর্থাৎ তুমি একটা বস্তু 2 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতায় যে পরিমাণ বিভব শক্তি অর্জিত হবে, এটা 15 মিটার উচ্চতায় আরও বেশি বিভব শক্তি অর্জিত হবে। দ্যাট মিন্স আমরা বুঝতে পারলাম যে একটা বস্তু ভূমি থেকে যত উপরে যায় এটার বিভব শক্তি ততই বাড়তে থাকে যেহেতু বস্তুর ভর ধ্রুবক, অভিকর্ষ ত্বরণ ধ্রুবক। তো সেক্ষেত্রে আমরা বুঝলাম যে অভিকর্ষ ত্বরণের রাশিমালা ইপি ইজ ইকাল টু mgh। এটা গেল একটা অভিকর্ষ বিভব শক্তি। তারপরের অংশটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তিটা কি সেটা আমরা যদি বুঝতে চাই, যে তোমরা সবাই স্থিতিস্থাপকতাটা কি এটা আমরা পদার্থের অবস্থা ও চাপ সেই অধ্যায়ে স্থিতিস্থাপক কথাটা উল্লেখ আছে কিছুটা। তো তারপরে একটু ডেফিনেশনটা আমি বলি। কোনো একটা বস্তুটাকে বল প্রয়োগ করলে বস্তুটা বিকৃত হয়, মানে আকৃতির পরিবর্তন হয়। আবার বল অপসারণ করলে এই বিকৃত বস্তু পদার্থের যে ধর্মের জন্য আবার আগের অবস্থায় ফিরে আসে সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। অর্থাৎ বল অপসারণ করলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসে, সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তো যাই হোক, আর স্থিতিস্থাপক বিভব শক্তিটা কি? স্থিতিস্থাপক বিভব শক্তিটা হলো যে অর্থাৎ একটা বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে, যেমন একটা স্প্রিং মনে করো, তোমরা নিশ্চয়ই অনেকে স্প্রিং দেখেছো। একটা স্প্রিংকে যদি আমি সংকুচিত করি, চাপ দেই, তখন স্প্রিংটা বলটা যদি আমি আবার সরাই ফেলি, তখন স্প্রিংয়ের মধ্যে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হবে। মানে একটা অর্থাৎ যেমন তোমরা দেখো এই স্প্রিংটা সবাই দেখতে পাচ্ছ, এটা একটা স্বাভাবিক স্প্রিং, মনে করি স্প্রিং। এই স্প্রিংয়ের মধ্যে একটা সঞ্চিত যে শক্তিটা, সেটাই আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি বলতে পারি। যেমন এই স্প্রিংটাকে যদি আমি মনে করো মানে প্রসারিত করি, এই যে দেখো তোমরা, এই যে এখানে এই স্প্রিংটাকে যদি আমি প্রসারিত করি, এই যে এফ বলটা মানে আমি টানলাম এদিকে স্প্রিংটাকে, আমি এই এফটা হচ্ছে আমার প্রয়োগকৃত বল, এই এফটা হচ্ছে আমি টানলাম স্প্রিংটাকে ধরে টানলাম। তো এই এফএসটা হচ্ছে স্প্রিংয়ের প্রত্যয়নী বল, স্প্রিং বল। অর্থাৎ তোমরা যদি দেখো যে স্প্রিংটা আমি টানলে স্প্রিং নিশ্চয়ই এদিকে একটা বল কাজ করবে, সেই বলটা হচ্ছে এফএস। এক্স মিটার সরালাম, আবার এই স্প্রিংটাকে আমি এটাকে ভিতরের দিকে সংকুচিত করলাম, আমি হাত দিয়ে ধরে এটাকে মানে এদিকে আমি একটু ধাক্কা দিলাম। তো সেই ক্ষেত্রে ধরো এই আমার বলটা হচ্ছে এফ, তার মানে স্প্রিংটা একটু সংকুচিত, এটা স্প্রিংটা প্রসারিত হলো। দুই ক্ষেত্রেই কিন্তু স্প্রিং একটা বল অনুভব করবে। অর্থাৎ আমি যদি টান দেই তখন স্প্রিংটা প্রত্যয়নী বল এদিকে, আর আমি যদি এদিকে বল প্রয়োগ করি স্প্রিংয়ের প্রত্যয়নী বলটা এদিকে কাজ করবে। এই প্রত্যয়নী বলের জন্য স্প্রিংয়ের যেই সঞ্চিত শক্তিটা, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। তো এই স্থিতিস্থাপক বিভব শক্তির গাণিতিক ফর্মুলাটা, রাশিমালাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা একটু দেখো। সেটার বিভব শক্তিটা হচ্ছে ইপি, অথবা এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে। এই স্থিতিস্থাপক বিভব শক্তির গাণিতিক ফর্মুলাটা যদি আমি বের করতে চাই, সেটা একটু দেখো। এখানে একজন বিজ্ঞানী আছে, রবার্ট হুক। হুকের সূত্রটা কি সেটা আগে আমাদের একটু বুঝতে হবে। হুকের সূত্রটা হচ্ছে, আমি যখন স্প্রিংটাকে বল প্রয়োগ করছি, অর্থাৎ স্প্রিংটাকে সংকুচিত করছি অথবা স্প্রিংটাকে প্রসারিত করছি, তখন স্প্রিং কর্তৃক একটি প্রত্যয়নী যেই বল, স্প্রিংয়ের যেই বলটা, সেই বলটা অর্থাৎ এফ এস, স্প্রিং ফোর্স, এই এফ এস ইজ প্রপোর্শনাল এক্স বলতে মাইনাস এক্স, অর্থাৎ এক্সের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এখন বিপরীতমুখী কেন দেখো বন্ধুরা, আমি এই স্প্রিংটাকে আমি এদিকে টানলাম, অর্থাৎ এই যে এদিকে টানলাম, এক্সটা হচ্ছে এদিকে, মানে সরণটা এদিকে, আর স্প্রিংয়ের বলটা এদিকে। তাহলে স্প্রিং বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী বিধায় এটা মাইনাস। দ্যাট মিন্স স্প্রিংটাকে আমি টানলাম, স্প্রিংয়ের বলটা এদিকে, সরণটা আমি এদিকে ঘটালাম। দ্যাট মিন্স স্প্রিং বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী, সমানুপাতিক। এবং অর্থাৎ সমানুপাতিক কেন, অর্থাৎ যত বাড়বে, যত আমি টানবো, এক্সের মান যত বাড়াবো এফএসের মান ততই বাড়বে। সেই জন্য সমানুপাতিক এবং বিপরীতমুখী, মানে সরণ এবং বলটা পরস্পর বিপরীতমুখী। দ্যাট মিন্স এফএস ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স। তো এই মাইনাস এক্সটা হচ্ছে যেতটুকু আমি মানে প্রসারিত করলাম অথবা যেতটুকু আমি সংকুচিত করলাম, দুই ক্ষেত্রেই এটা। তাহলে এফএসটা হচ্ছে স্প্রিং বল, এফএসটা হচ্ছে স্প্রিং এর প্রত্যয়নী বল বলতে পারো, প্রত্যয়নী
বল, অর্থাৎ স্প্রিং আমি যেদিকে বল প্রয়োগ করলাম স্প্রিং তার বিপরীতমুখী প্রত্যায়নী বল প্রয়োগ করলাম। তাহলে এফ এস ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, বা এফ এস ইজ ইকাল টু মাইনাস কে এক্স। এই যে এখানে কে কে হচ্ছে প্রত্যায়নী বল ধ্রুবক অথবা স্প্রিং ধ্রুবক বলতে পারি আমরা, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবকের ডেফিনেশনটা আমরা পরে আসতেছি, যে এই সমানুপাতিক ধ্রুবকটাকে স্প্রিং ধ্রুবক বলা হয়। তো এখন আমি আগে এই ফর্মুলাটা নিয়ে আসি। তাহলে কে ইজ ইকাল টু স্প্রিং ধ্রুবক। তো এখন এই এফ এসটা হচ্ছে মাইনাস কে এক্স, এফ এসটা হচ্ছে মাইনাস কে এক্স। এখন দেখো বন্ধুরা, আমরা যখন এই বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, আমি বল প্রয়োগ করছি এদিকে, স্প্রিং বলটা এদিকে, নিউটনের গতির তৃতীয় সূত্রানুযায়ী আমরা লিখতে পারি প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এই এফটা, এফ ইজ ইকাল টু মাইনাস এফ এস, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটা সমান কিন্তু বিপরীতমুখী প্রতিক্রিয়া। আমার বলটা আর প্রত্যায়নী বলটা সমান কিন্তু বিপরীতমুখী, সেই জন্য আমরা এফ ইজিক্যাল টু মাইনাস এফ এস লিখতে পারি। বা এখানে এফ ইজিক্যাল টু মাইনাস এই এফ এস সমান স্প্রিং বল আবার কত, মাইনাস কে এক্স, দ্যাট মিনস মাইনাস কে এক্স। সুতরাং এফ ইজিক্যাল টু মাইনাস মাইনাসে প্লাস কে এক্স, এটা হচ্ছে আমার প্রযুক্ত বল। অর্থাৎ এটা যদি আমি প্রসারিত করি এই বলটা, অথবা আমি যদি সংকুচিত করি এই বলটা, এফ ইজিক্যাল টু কে এক্স, এফ এস ইজিক্যাল টু মাইনাস কে এক্স হচ্ছে স্প্রিংয়ের প্রত্যায়নী বল, আর এই এফটা হচ্ছে আমার প্রযুক্ত বল, আমি কি প্রসারিত করলাম না সংকুচিত করলাম, সেই বলটা হচ্ছে এফ ইজিক্যাল টু কে এক্স। তো এখন আসলে এখন যে জিনিসটা আমি বলবো, এই যে এফটা, এই এফটাকে আমরা এখানে আমরা প্রসারিত করলাম, আমি কত পরিমাণ প্রসারিত করলাম সেটা আমি জানি না। ধরো এক্সটা এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে, আবার আরও কমও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এই এফের মানটা, আমি এফটা এখানে শেষ সীমানা পর্যন্ত ধরেছি, আমি সেটা না ধরে এফটা আসলে একেবারে আমি গড় বলটা নিব। এই ক্ষেত্রে গড় বলটা কেন নিব, কারণ আমি ধরো যদি এখানে হয় তাহলে এক্সের মান 0, যদি এখানে হয় এক্সের মান একটা আছে। তো সেই ক্ষেত্রে আমি গড় বলটা নিব এই জন্য, কারণ আমি কতটুকু বল প্রয়োগ করেছি সেটা তো আমি বুঝাইতে পারতেছি না। তো সেই জন্য আমি গড় বলটা নিলে আমি এখানেও হবে সকল জায়গায় একই বল, ওই বলটাই আমি বলতে পারবো যে এই বলের জন্য মানে গড় বল। তো গড় বলের ক্ষেত্রে আমি যদি এটা বুঝাই, তোমরা দেখো এই যে এখানে, অর্থাৎ যখন এক্স ইজ ইকাল টু 0, যখন এক্স ইজ ইকাল টু 0, অর্থাৎ মানে এক্স মানে এখানে এই যে এক্স ইজ ইকাল টু 0, অর্থাৎ স্প্রিংটা যেমন ছিল তেমনই, অর্থাৎ এখনও বল প্রয়োগ করিনি, তখন এফ ওয়ান ইজ ইকাল টু, ধরো আমি এফ ওয়ানটা ধরলাম, তখন এফ ওয়ান ইজ ইকাল টু কত হবে, 0, অর্থাৎ তখন বল প্রয়োগ হয়নি। যখন এক্স ইজ ইকাল টু এক্স, অর্থাৎ আমি এই যে এক্স পরিমাণ সরালাম, তখন এফ ওয়ান এফ টু ইজ ইকাল টু এই এফ ইজ ইকাল টু আবার কত, এফ ইজ ইকাল টু এই যে এফ ইজ ইকাল টু কে এক্স, এফ ইজ ইকাল টু কত, কে এক্স। তো এই ক্ষেত্রে গড় বল, এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো বন্ধুরা, অর্থাৎ গড় বলটা যদি নেই আমি, সুতরাং গড় বল এফ বার, এটা গড় এফ বার ইজ ইকাল টু এফ ওয়ান প্লাস এফ টু ডিভাইডেড বাই 2। গড় বল, দুইটা বল যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে গড় বল চলে আসতেছে। এফ ওয়ানের মান 0 প্লাস এফ টুর মান কে এক্স ডিভাইডেড বাই, দেখা যাচ্ছে, ডিভাইডেড বাই 2, একটু ইয়ে করো, ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস এখানে কে এক্স ডিভাইডেড বাই 2, তার মানে গড় বল এফ ইজিক্যাল টু কে এক্স বাই 2 গড় বল। সুতরাং গড় বল আমরা এখানে লিখি, তোমরা দেখো এই যে, সুতরাং গড় বল এফ ইজিক্যাল টু কে এক্স ডিভাইডেড বাই 2। তো এখন এই বস্তুটা, এই যে এই স্প্রিংটা এক্স পরিমাণ সরালে স্প্রিং কর্তৃক যে কৃত কাজ সেটাই হচ্ছে তার সঞ্চিত স্থিতিস্থাপক বিভব শক্তি। তাহলে সঞ্চিত স্থিতিস্থাপক বিভব শক্তি, সুতরাং সঞ্চিত স্থিতিস্থাপক বিভব শক্তি ইজ ইকাল টু কৃত কাজ, মানে ওই যে এক্স এই গড় বল দ্বারা এক্স পরিমাণ সরালে এই স্প্রিং কর্তৃক যে সঞ্চিত যে শক্তিটা, যে কৃত কাজটা, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। দ্যাট মিনস কৃত কাজ ইজ ইকাল টু গড় বল আমরা দিতে পারি, গড় বল
ইন্টু সরণ। তাহলে গড় বল আমরা একটু আগে বের করছি কত, এফ সমান কে এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু সরণ, কতটুকু সরণ ঘটিয়েছি আমরা, এক্স মিটার, তাহলে ইন্টু এক্স, দ্যাট মিনস হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা বুঝলাম যে সুতরাং স্থিতিস্থাপক বিভব শক্তি ভি ইজ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে একটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপক বিভব শক্তি ভি। তাহলে এই স্প্রিং ধ্রুবকটা ডেফিনেশনটা এখন আমি একটু বলি যে স্প্রিং ধ্রুবকটা কী। ওই যে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো বন্ধুরা, এই যে এফ এস ইজ ইকাল টু মাইনাস কে এক্স, এফ এস ইজ ইকাল টু, আমরা দেখো এফ এস ইজ ইকাল টু মাইনাস কে এক্স, বা কে ইজ ইকাল টু, এখান থেকে আমরা বলতে পারি কে ইজ ইকাল টু এফ এস ডিভাইডেড বাই এক্স মাইনাস। তো এখন এক্স ইজ ইকাল টু যদি 1 মিটার হয়, 1 মিটার হলে কে ইজ ইকাল টু কত আসতেছে, মাইনাস এফ এস। অর্থাৎ এক্স ইজ ইকাল টু যদি 1 মিটার হয়, অর্থাৎ কোনো একটা স্প্রিংকে আমি যদি 1 মিটার প্রসারিত করি, তাহলে স্প্রিং কর্তৃক যেই প্রত্যায়নী বলটা বিপরীতমুখী যেই পরিমাণ বল অনুভূত হয় সেটির মানেই হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই যে বিপরীতমুখী যেই প্রত্যায়নী বলটা অনুভব হয় সেটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক। আবার 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 সংকোচনের ক্ষেত্রেও হতে পারে। ধরো আমি এটা এক্স মিটার সংকোচন করলাম, কোনো একটা স্প্রিংটাকে 1 মিটার যদি সংকোচন করি, তাহলে স্প্রিং কর্তৃক যেই প্রত্যায়নী যেই বলটা অনুভব হয়, তাহলে সেই বলের পরিমাণটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক, সেই পরিমাণটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবকের আমরা এখান থেকে স্প্রিং ধ্রুবকের এককটা বলে ফেলতে পারি, যেমন এখানে স্প্রিং ধ্রুবকের একক জুল পার মিটার স্কোয়ার, জুল পার মিটার স্কোয়ার। অর্থাৎ এখানে কে ইজ ইকাল টু ভি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ভি এর একক হচ্ছে জুল আর এক্স এর একক মিটার স্কোয়ার, তাহলে জুল পার মিটার স্কোয়ার। স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে জুল পার মিটার স্কোয়ার, এটা আমরা স্প্রিং ধ্রুবকের একক হিসেবে দিতে পারি। তাহলে আমি আবারও বলি বন্ধুরা, স্প্রিং ধ্রুবকটা কাকে বলে, কোনো একটা স্প্রিংকে যদি আমি 1 মিটার প্রসারিত করি, তাহলে স্প্রিং কর্তৃক যেই প্রত্যায়নী বল, বিপরীতমুখী প্রত্যায়নী বল সৃষ্টি হয়, সেই পরিমাণটাই হচ্ছে স্প্রিং ধ্রুবকের পরিমাণ। এটা একটা ধ্রুবক। আবার একটা স্প্রিংকে 1 মিটার সংকোচন করলে এটা প্রত্যায়নী বল, অর্থাৎ বিপরীতমুখী, মাইনাস এফ এস আসবে সবসময়, বিপরীতমুখী যে বলটা অনুভব হয় সেটা হচ্ছে স্প্রিংয়ের, সেটা ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে মানে ভি ইজ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে স্প্রিংয়ের স্থিতিস্থাপক বিভব শক্তি। তো আমরা যে যান্ত্রিক শক্তি আলোচনা করলাম, যান্ত্রিক শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, আর বিভব শক্তির আর বৈদ্যুতিক বিভব শক্তি জিনিস, এটা যেহেতু আমাদের পাঠ্য বইয়ে আলোচনার অংশ নেই একেবারেই, সেই জন্য আলোচনার এটা করলাম না। তো অভিকর্ষজ বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি, গতিশক্তি। তাহলে আমরা 3টা গাণিতিক ইকুয়েশন পেলাম বন্ধুরা। একটা হচ্ছে গতিশক্তি ইকে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার, আর একটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি ইপি ইজ ইকাল টু এম জি এইচ, আর একটা হচ্ছে তোমার বিভব সঞ্চিত স্থিতিস্থাপক সঞ্চিত বিভব শক্তি ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, যে বিভব শক্তি ইপি ইজ ইকাল টু এম জি এইচ, এটা কিন্তু উচ্চতার উপর ডিপেন্ড করে। আর এই যে কী জানি বলে স্থিতিস্থাপক বিভব শক্তি, যেটা স্প্রিংয়ের স্থিতিস্থাপক বিভব শক্তি, সেটা কিন্তু এক্সের উপর নির্ভর করতেছে। অর্থাৎ এক্স যত বাড়বে, এটা অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল এক্স স্কোয়ার, এটা বলতে পারি আমরা। কে একটা ধ্রুবক, হাফ ধ্রুবক, দ্যাট মিনস এক্স স্কোয়ার। অর্থাৎ এক্স যত বাড়বে, অর্থাৎ তুমি যত প্রসারিত করবে, এটার সঞ্চিত বিভব শক্তির পরিমাণ ততই বাড়বে। কী হারে বাড়বে? দ্বিগুণ, মানে স্কোয়ার হারে, বর্গ আকারে। অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল এক্স স্কোয়ার, আর এখানে ইকে ইজ প্রপোর্শনাল ভি স্কোয়ার, বেগের বর্গের সমানুপাতিক। আর এখানে যে পরিমাণ প্রসারণ করলো অথবা যে পরিমাণ সংকোচন করলো সেটার বর্গের সমানুপাতিক স্থিতিস্থাপক বিভব শক্তিটা। তো এই শক্তির এগুলো দিয়ে অঙ্ক আসতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে তোমাদের যদি আমি বাড়ির কাজ দেই, তোমরা অর্থাৎ
তোমরা তোমাদের পাঠ্য বই থেকে দেখতে পারো। ইকে ইকাল টু হাফ এম বি স্কোয়ার, ইপি ইকাল টু এম জি এইচ, ভি ইজ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা দিয়ে যদি আমি বলি, ধরো একটি স্প্রিং স্প্রিং ধ্রুবকের মান 1000 জুল পার মিটার স্কোয়ার, এবং এটিকে 0.5 মিটার সংকোচন করলে সঞ্চিত বিভব শক্তি কত হবে? সঞ্চিত বিভব শক্তি কত হবে? সিম্পল অঙ্কটা এই সূত্র দিয়ে করে ফেলবা তোমরা। পাশাপাশি আরেকটি যদি অঙ্ক দেই, মনে করো যে 2 কেজি ভরের